বেস 5/6 দিলেন কে? শাহিন ভাইয়ের মাইক অফ। এই এই ভাইটা কথাও কয় না, আবার আজকে মনে হয় 2 দিন পর আইছে। কে? সাহিল ভাই। হ্যাঁ, সাহিল ভাই ইরেগুলার আসে না, মানে ঠিকভাবে দিতেছে না। যাই হোক, আমরা কালকে M6 পর্যন্ত গেছিলাম। হ্যাঁ, একজনের যে টাইপ গুলো হয় M6। এখন আমি একটা কথা বলি, আপনারা অনেকেই জানেন যে M15 পর্যন্ত আছে। হ্যাঁ, একজন কি M15 পর্যন্ত আছে। এখন অনেকে এটার নাম চেঞ্জ করে, নিজেদের মতো নাম দেয়। M1 M2 এগুলো হচ্ছে জাস্ট একটা নাম আর কি, মানে এগুলা মানে M1 বলতে অর্ডার ফ্লো কে বোঝায়, জাস্ট এটা একটা মনে রাখার জন্য। এখন যে অনেকে অনেকের মতো নাম দিচ্ছে, কেউ এইটা কেউ ওইটা। আমরা এখন চাইলে এখন বসে আমরা আমাদের একটা নাম দিতে পারি, পারি না? আমাদেরকে কেউ মানা করবে? ঠিক আছে না। না? তো মেইন একজেশন বলতে মেইন একজেশন হচ্ছে M7 পর্যন্ত আছে। তারপরে এই একজেশন গুলাকে আপনি যদি উল্টো করেন তাহলে 14 পর্যন্ত যায়, 7 × 14। আর হচ্ছে M15 হচ্ছে প্রো একজেশন আর কি, ওইটাকে পিআরআর একজেশন বলা হয় আর কি। M15 যেটা পিআরআর একজেশন, তো পিআরআর কে আমরা আলাদাভাবে দেখছি, আমরা এটাকে কোনো একজেশন হিসাবে দেখি না, বা একজেশন এটাকে আমরা ধরবো না। আমার কথাগুলো বুঝছেন? নামের মধ্যে কিছু নাই। M1 M7 পর্যন্ত আপনি নাম মনে রাখার দরকার নাই। আপনি অর্ডার ফ্লাকচুয়েশন বলেন, মানে M1, তারপরে বিগ মুভ বলেন M2, তারপর আপনি M6 কে আপনি স্ট্রাকচার লক বলেন, মানে স্ট্রাকচার লক বা সেন্টিমেন্ট লক বললে ওইটা M6 কে ধারণা দিবে, মানে M6 হয়েছে এরকম একটা। তো নামের মধ্যে যাওয়ার দরকার নাই। M15 হচ্ছে প্রো একজেশন, প্রো একজেশন ওইটাকে মূলত পিআরআর একজেশন বলা হয়। তো আমরা পিআরআর কে আলাদাভাবে নিয়ে গেছি, স্টেবিলিটি একজেশন পিআরআর। আমরা পিআরআর কে কোনো একজেশন হিসাবে দেখবো না, কাজও লাগাবো না। আমরা পিআরআর কে আমাদের মতো করে পাওয়ার রিফ্লেকশন অনুযায়ী আমরা ওইভাবে বুঝবো, ওইভাবে ওয়ার্ক করাবো। হ্যাঁ, এখন আমি একজেশন গুলো যে প্রথম থেকে আমি আরেকবার বলতেছি। M1 হচ্ছে অর্ডার ফ্লো একজেশন। হ্যাঁ, অর্ডার ফ্লো একজেশন। অর্ডার ফ্লো একজেশন কি? অর্ডার ফ্লো মার্কেটে দুই ধরনের হয়, একটা হচ্ছে ইনক্রিজিং অর্ডার ফ্লো, একটা হচ্ছে ডিক্রিজিং অর্ডার ফ্লো। ঠিক আছে? তো অর্ডার ফ্লো ইনক্রিজ অথবা ডিক্রিজ হইলে কি হয়, ওই যে বায়ারদের কাছে ধরেন বা সেলারদের কাছে কত ডলার ছিল, ওরা কিভাবে মার্কেটটাকে বাই করছে বা সেল করছে, এক ক্যান্ডেলে কত করে খরচ করছে, ওইগুলো আমরা বুঝতে পারি। তো অর্ডার ফ্লো হচ্ছে ওইটা, ওইটা হচ্ছে অর্ডার ফ্লো একজেশন। ইনক্রিজিং হোক ডিক্রিজিং হোক ওইখান থেকে রিভার্সাল আসে, কিন্তু এটার জন্য আপনাকে একদম স্টেবল মার্কেট লাগবে। তো যেহেতু কোটক্সে এখন স্টেবল মার্কেট নাই, তার মানে এটাকে ট্র্যাপ করবে। তো ওইটাও বলছি যে স্টেবিলিটিতে যখন থাকবে তখন রিভার্সাল একটু সাবধানে নেবেন। যখন স্টেবিলিটিতে থাকবে, স্টেবিলিটি মানে ওখানে পাওয়ার। এখন আপনি যদি এখান থেকে রিভার্সাল নিতে যান, তার মানে আপনি পাওয়ারের এগেনিস্টে খেলতে যাইতেছেন। আমি তো বলতেছি না যে পাওয়ারের এগেনিস্টে খেলা যাবে না, যাবে, তবে আপনি শিখতে হবে, আপনাকে সময় দিতে হবে। তারপর আপনি যেখানে সেখানে ওইখানে আপনি রিভার্সাল মেরে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ভালো ভালো রিভার্সাল ট্রেড আপনি আনতে পারবেন, ঠিক আছে না? তো স্টেবিলিটিতে যখন থাকবে, অর্ডার ফ্লো ইনক্রিজ হোক ডিক্রিজিং হোক, স্টেবিলিটিতে থাকলে ওইটাতে ট্র্যাপ হওয়ার সম্ভাবনা থাকে। আর এমনিতেও এখন স্টেবিলিটি উইকনেস থাকার পরেও ট্র্যাপ করে, সবকিছুই কি মার্কেটের সাইকোলজি অনুযায়ী ধরতে হয়। তো M1 হচ্ছে অর্ডার ফ্লাকচুয়েশন। আমি কি বলছি, M1টাকে সবসময় যারা বেসিক আছেন তারা M6, আর যারা প্রো আছেন তারা M7। যারা প্রো আছেন তারা দুইটার সাথে ইউজ করবেন, যারা বেসিক আছেন তারা M6 এর সাথে ইউজ করবেন। তাদের M7টা ক্লিয়ার হওয়ার পরে M7 এর সাথে এটাকে ইনক্লুড করে ইউজ করবেন আর কি, ঠিক আছে? M1টাকে। আর M1টাকে যদি আপনি M7 এর সাথে দেখেন, তাহলে আর এখানে কোনো ট্র্যাপ কোনো কিছুর সম্ভাবনা নাই। ঠিক আছে, ট্র্যাপ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। M2 বিগ মুভ একজেশন। M2 কি? বিগ মুভ একজেশন। কোন একটা পার্টির স্টেবিলিটি থাকে, অন্য একটা পার্টি হঠাৎ করে স্ট্রং ভাবে ঢুকে যায়, কিন্তু স্টেবিলিটিতে আদার্স পার্টি আছে, এখানে ওই পার্টি এভাবে ঢোকার কোনো কথাই ছিল না। একটা স্ট্রং ক্যান্ডেল হইতে পারে বড়, বা মার্কেটের সাইকোলজি অনুযায়ী ক্যান্ডেলের সাইজ ডিসাইড করতে হবে। এখন বড় ছোট আমি বলতে পারবো না। মার্কেটটার যখন আপনি যে মার্কেটে থাকবেন, ওই মার্কেটের সিচুয়েশনটা কি, ওই মার্কেটে বাইং সেলিংটা কেমন ছিল, ওইগুলো দেখে আপনাকে ক্যান্ডেলের সাইজ করে এখান থেকে বিগ মুভ একজেশন হয়েছে কিনা ওইটা দেখে 5 সেকেন্ড ইউজ করতে হবে। আমি কি বলছি, M2 কে ইউজ করবেন না, বিগ মুভটাকে কি ইউজ করবেন না। কারণ বিগ মুভ বিগ মুভটাকে ইউজ করলে একটু লুজিং এর সম্ভাবনা থাকে, যেহেতু এটার সাথে যদি আপনি M7টা ইউজ করেন তাহলে আপনি আরো বেশি পাবেন, তখন ইউজ করেন, সমস্যা নাই। কিন্তু বিগ মুভটাকে এমনিতে ইউজ কম করেন, কারণ এটা ট্র্যাপ করে। হ্যাঁ,
তারপর হচ্ছে M3, ভালো একটা এক্সেশন, আমার ফেভারিট এক্সেশন হচ্ছে M3 উইক ফিলিং এক্সেশন। উইক ফিল এক্সেশন, ঠিক আছে। উইক ফিল কখন হয়? যখন পিছনে পাওয়ার থাকে। মার্কেটে আপনি একটা উইক দেখছেন, একটা লম্বা উইক হইতে পারে, মাঝারি টাইপ উইক হইতে পারে। এখন আপনি কি করছেন, এখান থেকে আপনি কন্টিনিউ করে দিলেন, আপনি ভাবছেন উইকটা ফিল হবে। এখন উইকটা ফিল হয় কখন? যখন ওর পিছনে পাওয়ার থাকে। আপনি সামনে আগাইতে পারবেন কেমনে? আপনার পিছন থেকে কেউ আপনাকে সাপোর্ট দিলে, বা আপনাকে কেউ যদি সঙ্গ দেয়, বা আপনাকে যদি সাহস দেয়, আপনি তাহলে সামনে আগাইতে পারবেন কোন একটা কাজের ক্ষেত্রে, কোন একটা বিজনেসের ক্ষেত্রে, কোন একটা জায়গায় যাওয়ার ক্ষেত্রে, তাই না? তো একটা উইক থাকলে যে শুধু ফিল হবে এমন কোনো কথা নাই। উইক থাকলে ওইটাতে রিভার্সালও চলে আসবে, উইক থাকলে ওইটা কন্টিনিউ করে ফিলও করতে যাবে। কখন করবে? সবকিছুই পাওয়ার বুঝতে হবে, মার্কেটে কোন মার্কেটে ছিলেন, ওই মার্কেটটাকে মোটামুটি একটু জাজ করতে হবে। তারপরে M3 দুইটা দেখাইছিলাম, যেটা ওই M2 মতো, যেটা উইক M2 ক্ষেত্রে যদি বড় উইক থাকে বলছি ওইটাতে রিভার্সাল না নেওয়ার জন্য। কেন? ওইটা কন্টিনিউ করবে উইকের মধ্যে। তার মানে আমি এই জিনিসটা একটু এঁকে দেখাই আপনাদের। ধরেন এখানে বায়ারদের আমি এরকম দেখাইলাম, হ্যাঁ। এখন এখানে সেলারদের আমি কি বলছি, বিগ মুভ এক্সেশনের সময় বড় উইক থাকা যাবে না, বা উইক থাকা যাবে না, ছোট একটু উইক থাকলে সমস্যা নেই। এখন এই উইকটার মধ্যে কে মরছে? লজিক্যালি থিঙ্ক করেন, এমনি চিন্তা করলে যারা বেসিকে ভাবে দেখবেন, তারা দেখবেন যে পিছনে বায়ারদের স্ট্রং স্টেবিলিটি আছে, সেলারদের মধ্যে বাইং প্রেসার। তার মানে নেক্সট ক্যান্ডেল বাইং এমনিতেও যাওয়ার কথা, M2 হয়েছে ওইখানে থেকেও যাওয়ার, ওই লজিকেও যাওয়ার কথা। কিন্তু এখানে উপর না গিয়ে এখান থেকে রিভার্স না হয়ে মার্কেটটা কন্টিনিউ করে চলে আসবে। কারণ কি? কারণ এই উইকের মধ্যে কি হয়েছে, বায়ারদের শক্তি থাকার পরেও এখান থেকে রিভার্সাল আসছে। মানে কোন ক্যান্ডেলটার কথা বলতেছি খেয়াল করেন। বায়ারদের এখানে আমি বলছি স্টেবিলিটি আছে, এখান থেকে স্টেবিলিটি থাকা সত্ত্বেও এখান থেকে এই ক্যান্ডেলটা রিভার্সাল আনছে তো মার্কেট। তার মানে এখানে বায়ারদের M7 হয়েছে, এক্সাজারেশন হয়েছে, এখান থেকে রিভার্সাল আসছে। এখন রিভার্সাল আসছে, ঠিক আছে, বায়ারদের যেহেতু M7 হয়েছে, বায়ারদের রেস্ট নেওয়ার কথা ছিল। ওরা কি করছে? রেস্ট না নিয়ে ওরা আবার এই উইকের মধ্যে তাদের ওই যে আদার্স পার্টির সাথে আবার ফাইট করছে, এই উইকের মধ্যে আবার এক্সস্ট করছে। এক্সস্ট কেমনে করছে, কেমনে বুঝলাম? কারণ যদি ওদের এত শক্তি থাকতো তাহলে ক্যান্ডেলটা ওরা ডিরেক্ট গ্রিনে ক্লোজিং দিয়ে দিতে পারতো, ডিরেক্ট কি গ্রিনে কনভার্ট করে ক্লোজিং দিয়ে দিতে পারতো। যেহেতু পারে নাই, তার মানে এই উইকের মধ্যে তারা ফাইট করে আবার এক্সস্ট হয়েছে, আবার উইক হয়েছে। এই জন্য এই ক্যান্ডেলটা আসছে উইকটা ফিল করার জন্য। এই জন্য কি আসছে, এই ক্যান্ডেলটা আসছে উইকটা ফিল করার জন্য। ওকে, এতটুকুই থাকুক। এখন একটা হচ্ছে এটা M3-র, আরেকটা কি কন্টিনিউশন। ধরেন পিছনে কি আছে, পিছনে ধরেন বায়ারদের স্ট্রং স্টেবিলিটি আছে। এখন একটা ক্যান্ডেলে এরকম উইক চলে আসছে, এখন একটা ক্যান্ডেলে কি চলে আসছে, উইক চলে আসছে। এখন এই উইকটা ফিল করবে। কেন ফিল করবে? কারণ ওর পিছনে বায়ারদের স্ট্রং বা শক্তি ছিল, এই জন্য উইকটা ফিল করে চলে যাবে। এটা হচ্ছে কন্টিনিউশনের জন্য আর কি। এই দুইটা আমি অপশন দেখাইছিলাম, এই দুইটা দিয়ে মার্কেটে আপনি অনেক দেখবেন, অনেক। এই দুইটা দিয়ে প্রায় অনেক দেখবেন। আপনি একটু মার্কেটে খেয়াল করেন, দেখবেন আপনারা সবাই দেখবেন M3 উইক ফিলিং এক্সেশন ভালো একটা এক্সেশন। যদি ধরতে পারেন ভালো ভালো দেয় প্রফিট, ভালো ভালো ভাই ট্রেড পাওয়া যায় এখান থেকে, হ্যাঁ। কিন্তু এম প্রচুর থ্রিটাকে M3টাকে একটু বুঝে শুনে ইউজ করলে অনেক ভালো দেয়। তারপর হচ্ছে M4 কি? প্রেসার কালেকশন এক্সেশন। M4 কি? প্রেসার প্রেসার কালেকশন কালেকশন এক্সেশন, ঠিক আছে। একের অধিক ক্যান্ডেলে যদি আদার্স পার্টির প্রেসার কালেক্ট হয়, তাহলে ওইখান থেকে রিভার্সাল আসার সম্ভাবনা আসে। মানে কি হয়েছে, এখানে M4 হয়েছে, আমাদের মাথায় বা ব্রেনে একটা সিগন্যাল যায়। কেন? আমরা একটু ওইটা দেখি। M4 প্রেসার কালেকশন এক্সেশন একদম সিম্পল। পাওয়ার কনসেপ্টের প্রতিটা টপিক সিম্পল। ধরেন এখান থেকে বায়ারদের আমি কিছু বলবো না, বা বায়ারদের ধরেন আচ্ছা ধরেন শক্তি আছে, ঠিক আছে, বায়ারদের শক্তি আছে এখানে, বা স্টেবিলিটি আছে। এখন একটা ক্যান্ডেল আসছে এরকম, এই এখানে কি হয়েছে ওই দিনও বলছিলাম, থ্রি হওয়ার চান্স আছে। M3 হওয়ার একটা চান্স আছে। এখান থেকে কন্টিনিউ করবে। পিছনে বায়াররা মোটামুটি স্টেবিলিটি থাকলেও কি হয়েছে, ওদের এখন রেস্ট নেওয়া দরকার। মানে M7 হয়েছে, রিভার্সাল আসছে। যাই হোক, আমি একটা দিয়ে বুঝাইতেছি, মার্কেটে ঢুকলে এরকম অনেক সিচুয়েশন দেখবেন, ট্রেড করতে করতে এগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে নেক্সট ক্যান্ডেল আপনি করলেন কি, আবার কন্টিনিউ করলেন, আপনার M3 হবে সম্ভাবনা ভেবে আবার কন্টিনিউ করলেন, আবার ক্যান্ডেলটা আসলে এরকম। এখন দুইটা ক্যান্ডেলের নিচে কি প্রেসার কালেকশন আছে? হ্যাঁ আছে। তাহলে এখানে এখন একের অধিক প্রেসার ক্যান্ডেল হয়ে গেছে, একের অধিক ক্যান্ডেলে প্রেসার কালেকশন হয়ে গেছে। তার মানে এখানে M4 হয়ে গেছে। এখন M4 এর পর এখান থেকে রিভার্সাল চলে আসবে। এখান থেকে কি চলে আসবে? রিভার্সাল চলে আসবে। তবে M4 কে ট্র্যাপও করা হয়। M4 কে ট্র্যাপ করা হয় কেন? ওই দিন কিন্তু লজিক সহ বলছিলাম, ঠিক আছে। আজকে আর গভীরে যাব না,
M4 কে কিভাবে ট্র্যাপ করে, কেমনে কি করে, ওই দিন ভালো করে বুঝেছিলাম, ওই ক্লাসটা আবার করে নেবেন। তারপর হচ্ছে M5 ইউজ করব না, রিঅ্যাকশন এক্সজেশন। কোন একটা ক্যান্ডেল লাস্টের 5-10 সেকেন্ডের মধ্যে ওর জায়গা থেকে ধাপ করে উপরে অথবা নিচে গিয়ে ক্লোজিং দিয়ে দেয়, মানে বুঝাইতে চায় এমন কিছু যে ওরও সব শক্তি দিয়ে একটা ক্যান্ডেল মেক করে ফেলছে, একদম সব শক্তি খরচ করে কি করছে, একটা ক্যান্ডেল ও মেক করে ফেলছে। ঠিক আছে। তারপর হচ্ছে M6 হচ্ছে স্ট্রাকচার বা সেন্টিমেন্ট ব্লক এক্সজেশন। স্ট্রাকচার বা হচ্ছে সেন্টিমেন্ট ব্লক এক্সজেশন, ওইটাও আজকে আমরা মার্কেটে ঢুকে একটু দেখার ট্রাই করবো। হ্যাঁ, একদম ইজি। বায়ার এন্ট্রি পয়েন্ট বা সেলার এন্ট্রি পয়েন্টের সাথে কানেক্ট হওয়া, বা হচ্ছে ওই যে একটা যদি জোন দেন, ওই জোন থেকে রিভার্স করতেছে, ওই রকম আর কি। তো M6 হচ্ছে স্ট্রাকচার বা সেন্টিমেন্ট ব্লক এক্সজেশন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি সবচেয়ে যেটাকে এতদিন আমি এটাকে বলছি, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, গুরুত্বপূর্ণ টপিক, এটা হচ্ছে M7। এম আরে সরি, সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু সবচেয়ে ছোট টপিক M7। এখানে বোঝানোর মতো কিছুই নাই। M7টা কি, আগে ওইটা বুঝেন। M7 মার্কেটটা খেয়াল করলে, সর্বপ্রথম আমি আপনাদেরকে বলি, মার্কেটে খেয়াল করলে দেখবেন মার্কেটটা 3 থেকে 4টা ক্যান্ডেলের ভিতরে কিন্তু রিভার্সাল দেওয়া ট্রাই করে। এই জিনিসটা কি খেয়াল করছেন? যত স্ট্রং পাওয়ারই হোক, মার্কেট কোনোদিন কি সোজাসুজি উপরে যাবে? আমি বলছি কখনো? আমি এটা কিন্তু অনেকবার বলছি। যত আনস্টেবল মার্কেট বাদে। শুধু আনস্টেবল মার্কেটটা বাদে, হ্যাঁ, হ্যাঁ, যত স্ট্রং পাওয়ারই থাকুক, কোনো পার্টি সোজা সোজা উপরে অথবা নিচে আসার ব্যাক টু ব্যাক ক্যান্ডেল দিয়ে ক্ষমতা নাই। কেন নাই? কারণ ওকে আদার্স পার্টিকে আসতেই হইলে, যদি ও আসতেই হয়, তাহলে ওকে আদার্স পার্টিকে এক্সজস্ট করে তারপর আসতে হবে। আদার্স পার্টিকে কি করতে হবে? এক্সজস্ট করে তারপরে ওকে কন্টিনিউ করতে হবে। যদি আদার্স পার্টিকে এক্সজস্ট না করে ওয়ান সাইডেড লিকুইডিটি নিয়ে শুধু এক সাইডে মুভ দেয়, তাহলে তো হচ্ছে আনস্টেবল মার্কেট। ওইটাতে আমরা ট্রেড করবো না। যদি করতেই হয় বা করবেনই, তাহলে শুধু কন্টিনিউ করবেন, রিভার্সাল নেওয়ার ট্রাই করবেন না, কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউন কাজ করবে না, কোনো এক্সজেশন কাজ করবে না। কারণ ওটা কি, ওইটা আনস্টেবল মার্কেট, ওয়ান সাইডেড লিকুইডিটি উঠে নিছে মার্কেট। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। তো M7 এর যে বিষয়টা, মার্কেট সব সময় চাই কি, আদার্স পার্টিকে এক্সজস্ট করে তারপরে কন্টিনিউ করার জন্য। ঠিক আছে। তো M7 হচ্ছে এক্সাজুরেশন, মানে মার্কেটটা কতটুক প্রাইস হিটিং করে ফেলছে মার্কেটের সাইকোলজি অনুযায়ী, মার্কেটের পিছনে বাইং সেলিং কেমন ছিল, এখন হঠাৎ করে ধরেন এতটুক বাইং হইলো বা সেলিং হইলো, কেন হইলো, বা আচ্ছা, এই জিনিসটা আমি একটু এভাবে বললে তো বুঝবেন না, জিনিসগুলো ক্লিয়ার করাই দিতে হবে। আহ, আচ্ছা, প্রথমে আমি এখানে বায়ারদের এরকম দিলাম, হ্যাঁ, তারপর আমি এখন সেলারদের দিলাম, তারপরে এখন আমি আবার ধরেন বায়ারদের দিলাম। ঠিক আছে না? এখন আমি আবার ধরেন সেলারদের দিতেছি। এখন এই মার্কেটটা সাইকোলজি অনুযায়ী পিছনে বা বাইং সেলিং কেমন ছিল ওইটা একটু দেখেন, দেখে এখান থেকে বলেন তো, এখান থেকে সেলারদের কি হয়েছে বা কি রকম লাগতেছে? সেলাররা কি মার্কেটটা কি বেশি প্রাইস হিটিং করে ফেলছে, নাকি হ্যাঁ, ওদেরকে এখন রিভার্সাল দেওয়া দরকার, নাকি আমাকে একটু বলেন। সেলেরা বেশি পিছনে প্রাইস বিডিং করে ফেলছে। এখানে মার্কেটটা ছিল এরকম 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 এরকম, এখান থেকে মোটামুটি রিভার্সালটা আসার ট্রাই করতো, এখান থেকে রিভার্সাল আসার ট্রাই ছিল বা করতো মার্কেট। কিন্তু মার্কেট কি করছে, এখান থেকে সেলারদের অলরেডি সেলাররা এতটুক প্রাইস হিটিং করে ফেলছে। পিছনের সাইকোলজি দেখলে আমরা দেখতে পারবো যে সেলাররা মাত্র এতটুক প্রাইস হিটিং করছে। ঠিক আছে না? তো এটা হচ্ছে জাস্ট একটা উদাহরণ। এখন আমি এভাবে বলছি যে একদম এভাবে মেপে মেপে ট্রেডিং করবেন, এটা কিন্তু হবে না। আবার আমি বোঝানোর জন্য, যত সহজভাবে বোঝানো যায়, আমি এই জন্য এইভাবে আপনাদেরকে দেখাইছি M7টা মূলত কিভাবে কাজ করে। M7 এর জন্য ভাই সময় লাগবে, এটা এটা আপনি ধরে রাখেন। M7 5 সেকেন্ড কনফার্মেশন, গ্যাপস নিয়ে একটু মাথা দিলে হয়, গ্যাপসে বেশি একটা টাইম লাগে না। তারপর হচ্ছে কি, মার্কেটের সাইকোলজি ধরতে হবে, মার্কেটের সাইকোলজি ধরতে একটু সময় লাগবে। এগুলা ন্যাচারাল জিনিস, এগুলা নিয়ে প্যারা খাওয়ার কিছুই নাই। ঠিক আছে। M7 কি, M7 হচ্ছে এক্সাজারেশন। এখন আমরা পিছনের মার্কেটের সাইকোলজি দেখে বা পিছনে বাইং সেলিং কেমন ছিল, এতটুক ছিল, এতটুক সেন্টিমেন্টটা কি করতেছিল, এরকম বা এরকম চলতেছিল, তাই না? এখন হঠাৎ করে সেলারদের এখানে এতটুক সেল হয়ে গেছে, মানে সেলাররা এতটুক প্রাইস হিটিং করে ফেলছে। সেলারদের এখানে মার্কেট রিভার্সাল এখন দিতে হবে। কারণ কি, কারণ সেলাররা অলরেডি অনেক সেল করে ফেলছে। এখানে যদি আমি সেলারদের স্টেবিলিটিও দিই, যদি উপরে নিচে সমান উইক দিয়ে দিই বা উপরে প্রেসার ক্যান্ডেল দিয়ে দিই ভাবে, তাহলে এখান থেকে রিভার্সাল আসবে। কেন? কারণ সেলাররা অলরেডি সেল করে ফেলছে। যত স্ট্রং পাওয়ারই থাকুক, ওকে রিভার্সাল দিয়ে আদার্স পার্টিকে এক্সজস্ট করে তারপর ওকে কন্টিনিউ করতে হবে। ঠিক আছে না? আমার কথা কি বুঝতেছেন?
M7টা জি কি, M7টা হচ্ছে এক্সাজারেশন, ওইটাকে মার্কেটের সাইকোলজি অনুযায়ী ধরতে হবে, আর এটাকে ধরতে হলে আপনাকে মার্কেটে সময় দিতে হবে, এটার পিছনে সময় লাগবেই, ঠিক আছে না? এটার পিছনে কি সময় দিতে হবে, সময় লাগবে, এটা একটু সময় লাগবে, ন্যাচারাল জিনিস, তাই না? কিন্তু M7 ভাই একটা বার ধরেন, একটা বার ধরতে পারলে ভাই গেম চেঞ্জ, একটা বার ধরতে পারলে গেম চেঞ্জ, এত সুন্দর সুন্দর রিভার্সাল ট্রেড পাবেন। আমি ওই দিন M7 নিয়ে একটা কথা বলছিলাম না, যতক্ষণ M7 না হবে ততক্ষণ কন্টিনিউ করেন, M7 হয়ে গেছে রিভার্সাল করেন, আবার ওই রিভার্সাল ততক্ষণ কন্টিনিউ করেন যতক্ষণ M7 না হয়ে যায়, তাই না? সব কিন্তু এটার জন্য একদম হার্ড ব্রেন লাগবে। হার্ড ব্রেন বলতে একদম হার্ড সাইকোলজি ধরা, বা সাথে সাথে ক্যান্ডেলের ভাষা বুঝতে হবে। আপনি ট্রেড করতেছেন, আপনি ধরেন একটা আপের জন্য ট্রেড নিলেন, এখন ওটা ডাউনে চলে আসছে, সাথে সাথে আপনাকে 5 সেকেন্ড ইউজ করতে হবে, অথবা মার্কেটের সাইকোলজি অনুযায়ী আমরা তো বেশিরভাগ এখন আমি আমি আমার কথা বলতেছি, আলহামদুলিল্লাহ আমি এখন কি, যদি একটা ক্যান্ডেল আমি আপের জন্য টার্গেট করে ওটা যদি ডাউনে চলে আসতে থাকে, তখন আমি মার্কেট দেখেই বুঝে ফেলতে পারি ওই ক্যান্ডেলটা সাইজ কতটুকু হইতে পারে, বা ওই ক্যান্ডেলটা কতটুকু প্রাইস নিয়ে আসতে পারে। তো আমি ওইখান থেকে আবার নিচ থেকে রিভার্সাল মেরে দিই, তো ওই ক্যান্ডেলটা আমার কি করে, ওই মানে আমার এন্ট্রি থেকে উপরে গিয়ে ক্লোজিং দিয়ে দেয়, আমার ওই ক্যান্ডেলটা বেঁচে যায়, তাই না? আমার ট্রেডিং তো স্টাইল হচ্ছে আমি 3-4টা ক্যান্ডেলকে টার্গেট করি, একটা সেশনে আমি 3-4টা ক্যান্ডেলকে টার্গেট করি টানা, ব্যাক টু ব্যাক ওই চারটাকে একটু ক্র্যাক করি, তারপরে টার্গেট করে ফেলি, ঠিক আছে না? তো M7 গুরুত্বপূর্ণ বলতেছি কেন, M7টা দিয়ে আপনি যদি মার্কেটে ট্রেড করেন, আর প্লাস M7টা কিন্তু অন্য অন্য একজনের সাথেও ইউজ করা যায়, খুব ভালোভাবে ইউজ করা যায় M1 এর সাথে, তাই না? M1 এর সাথে M4 এর সাথেও করতে পারবেন, তারপরে হচ্ছে কি ওই যে M6 টা হচ্ছে সেন্টিমেন্ট লক, ওইটা হচ্ছে আলাদা হিসাব, M3 এর সাথেও করতে পারবেন, উইক কি ফিল হবে নাকি হবে না, M7 কি হয়ে গেছে নাকি হয় নাই, তাই না? তো M7টা হচ্ছে মূলত এক্সাজারেশন, মার্কেটটা দেখে বুঝতে হবে, বা সেলিং বাইং সেলিং এর সাইকোলজি দেখে বুঝতে হবে এটা কি, প্রাইস কতটুক হিটিং করছে, কতটুক গেছে, বা এখান থেকে সেলারদের ক্যান্ডেল সাইজ গুলো কেমন, পিছনে কেমন, মার্কেটের সাইকোলজি কেমন, সবকিছু মিলায়া আমাদেরকে M7টা বুঝতে হবে। M7 এর যদি অন্য কোনো বোঝানোর জন্য কোনো থাকতো যদি কিছু, আমি আপনাদেরকে এখনই দিয়ে দিতাম, কিন্তু M7টা নিয়ে কথা বলার আর কোনো কিছুই নাই। M7টা নিয়ে কি কথা বলার মতো আর কিছুই না। M7 হচ্ছে মার্কেটের সাইকোলজি অনুযায়ী ধরতে হবে, মার্কেটটাতে থেকে বসে থেকে দেখতে হবে বাইং সেলিং কতটুকু হয়েছে, এখন কি মার্কেটের সাইকোলজি অনুযায়ী সেন্টিমেন্টটা দেখতে হবে। খেয়াল করেন, সেন্টিমেন্ট দেখলে কিন্তু বাইং সেলিং কেমন হয়েছে ওটা বুঝতে পারবেন, তাই না? সেন্টিমেন্ট কিন্তু সবাই নেগলেক্ট করছিলেন প্রথম অবস্থায়, এখন কি সবচেয়ে গুরুত্বপূর্ণ একজনে কি সেন্টিমেন্ট চলে আসছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ একজনের মধ্যে সেন্টিমেন্টের কাজ চলে আসছে। সেন্টিমেন্ট দেখে আপনি বুঝতে পারবেন যে এখানে পিছনে সেন্টিমেন্ট এমন ছিল, বাইং সেলিং এমন ছিল, এখন হঠাৎ করে এতগুলা বাইং বা 3টা ক্যান্ডেল বা 4টা ক্যান্ডেল কেমনে আসলো, তার মানে কি এক্সাজারেশন হয়ে গেছে কিনা। প্রথম অবস্থায় আপনাকে এক্সাজারেশন মাইন্ডে রেখে আপনাকে 5 সেকেন্ড ইউজ করে ওখান থেকে রিভার্সাল নিতে হবে, আস্তে আস্তে ক্যান্ডেল দেখতে 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 আপনার এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, এটা নিয়ে প্যারা নাই, এটা ন্যাচারাল জিনিস, একটু সময় লাগবে, ঠিক আছে? M7 হচ্ছে এতটুকুই। এখন গুগল মিট কি সবার কাছে আছে? আমরা আজকে একটু মার্কেটে ঢোকার ট্রাই করব, মার্কেটটা হ্যাঁ কিভাবে চলতেছে, যেহেতু এক্সজেশন শেষ, আমাদের স্টেবিলিটি শেষ, তার মানে আমরা কন্টিনিউ করতে পারতেছি, রিভার্সালও করতে পারতেছি। আজকে জাস্ট আমরা আমরা এখানে এখন মার্কেটের সাইকোলজি ধরবো না, ডিপ সাইকোলজি চাইলেও ধরতে পারবো না, কেন? এখানে সবার সাইকোলজি আলাদা, এখানে সবাই সবার মতো করে কথা বলবে, সবাই আছে। আজকে জাস্ট আমরা যেটা দেখে চোখে দেখি যেভাবে, ধরেন M1 হয়েছে বা M3 হয়েছে, এখন আমরা রিভার্সাল নিয়ে নিব, মানে আমরা আমাদের টপিক গুলা ক্লিয়ার করবো। আমি কি বলছি, আগে টপিক ক্লিয়ার করতে হবে, তারপর আপনাকে মার্কেটের সাইকোলজিতে যাইতে হবে। আপনার টপিক ক্লিয়ার না করে আপনি মার্কেটের সাইকোলজিতে গেলে আপনি ওইটা তো কিছু করতে পারবেন না। টপিক ক্লিয়ার বলতে আপনি এতদিন যা শিখছেন, এম একজনের টাইপ বলেন, স্টেবিলিটি বলেন, মার্কেটের সাইকোলজি বলেন, ক্যান্ডেল বিহেভিয়ারের যা টপিক ছিল ওইটা বলেন, তখন আপনাকে ওইগুলা বুঝতে হবে। আচ্ছা, তার আগে একটা কথা, আমাদের ক্যান্ডেল বিহেভিয়ারের ফার্স্ট ক্লাসটা M7 রিলেটেড ছিল। ফার্স্ট ক্লাসটা কি ছিল? M7 রিলেটেড। ওইটার সাথে এখন M7 এর মানে কি কানেকশন, বা আমি কেন দিছি, কেউ একজন আমাকে একটু বলতে পারবেন ক্লিয়ার ভাবে? ভাই আরেকবার বলতে কোশ্চেনটা। আমরা যে M7 এর একটা ক্লাস নিয়েছিলাম কোথায়, ক্যান্ডেল বিহেভিয়ারের প্রথম দিন, জি ভাইয়া। ক্যান্ডেল বিহেভিয়ারের প্রথম দিন, হ্যাঁ, M7 এর ক্লাসটা একটা নিয়েছিলাম, বলছিলাম যে ক্যান্ডেল গুলা আজকে হচ্ছে M7 এর নলেজ, মানে M7 কিভাবে ধরতে হয় তাড়াতাড়ি ধরবেন, ওইটার জন্য। এখন ওই দিনের যে ক্লাসটা নিয়েছি ওইটা আমি কেন নিছি, আজকের M7 এ যতটুকু বলছি, আর ওই দিন যেগুলো বলছি কেন বলছি, বা কি জন্য এই ক্লাসটা নিছি, কেউ কি একটু কানেকশন করতে পারছেন? আচ্ছা ভাই আমি একটু চেষ্টা করি। হ্যাঁ বলেন, সমস্যা নেই।
আজকে M7 সম্পর্কে যতটুকু বুঝতে পারছি, মানে আজকের ক্লাস থেকে এই টপিকটা ছিল যে বাইং বা সেলিং একটা সার্টেন হচ্ছে গিয়ে আপনার এরিয়া পর্যন্ত হিট করার কথা, কিন্তু এর থেকে বেশি করে ফেলছে। হ্যাঁ, যেখানে মার্কেটটা মার্কেট বা এই সেন্টিমেন্টটা পর্যন্ত দেখে বা মার্কেটের সাইকোলজি ধরে আমরা বুঝছি যে এতটুকু হিট করার কথা ছিল, কিন্তু বায়াররা একটু কিন্তু বেশি বেশি করে ফেলছে। শক্তিশালী ছিল, একটু বেশি একটা দুইটা বা একটু বেশি হিট করে ফেলছে। এখন M7 বা এক্সাজারেশন হয়ে গেছে, ও স্টেবিলিটিতে থাকুক অথবা কোনো একজনের সাথে সম্পর্ক থাকুক, ওইখান থেকে এখন M7 যেহেতু হয়ে গেছে, তার মানে ওকে রিভার্সাল দিতেই হবে, তাই না? হ্যাঁ, M7 হ্যাঁ। হয়ে গেছে মানে রিভার্সাল দিতে হবে। আচ্ছা বলেন। আর ক্যান্ডেল বিহেভিয়ারের যে আমরা চারটা বেস ক্যান্ডেল দেখছিলাম, তো হ্যাঁ, ওইখান থেকে আমরা এতটুকু বুঝতে পারি, এটার সাথে যদি ভাইয়া পার্সিয়াল করা যায় সেক্ষেত্রে, মানে আমি যতটুকু বুঝতে পারছি, ভুল হইতে পারে, না না বলেন, সমস্যা সেটা নেই। হচ্ছে যেটা যেই ক্যান্ডেল গুলা দুইটা কাজ করছে হ্যাঁ, সেটা টোটালি উইক। টোটালি উইক বলতে M7 এর সাথে ধরতে গেলে উইক। দুইটা কাজ করলে তো ধরেন বায়াররা দুইটা কাজ করছে, তাহলে তো এটা হ্যাঁ, নিচ থেকে প্রেসার, তার মানে এটা তো স্ট্রং না। কিন্তু যখন হ্যাঁ, M7 এর চোখে আপনি ওইটাকে দেখতে যাবেন বা M7 নিয়ে ওইটার সাথে সংযুক্ত করতে যাবেন, তখন আপনার মনে হবে যে ক্যান্ডেল গুলো তো দুইটা কাজ করতে করতে আসতেছে, তাই না? হ্যাঁ, জি দুইটা ভাই, কাজ করতে করতে আসতেছে, উপর থেকে ধরেন নিচ থেকে সেলারদেরকে খাইছে, তারপর বডি বানাইছে, এরকম দুই তিনটা ক্যান্ডেল আসছে। এখন তো ওরা দুইটা কাজ করতে করতে আসতেছে, তার মানে এখানে কি M7 হওয়ার সম্ভাবনা আরো M7 বেশি। পসিবিলিটি এখন বেশি। আচ্ছা, আমার বোর্ডে একটু লক্ষ্য করেন তো, এখানে আমি M7টা প্রথমে, সরি, আমি এখানে তিনটা ক্যান্ডেল দিয়ে বুঝাইলাম। এখানে কয়টা ক্যান্ডেল দিয়ে বুঝেছি? তিনটা ক্যান্ডেল। পিছনে সেলিং বাইং বা সেন্টিমেন্ট অনুযায়ী এখানে সেলাররা বেশি হিট করে ফেলছে। এখন আমি এখান থেকে একটা ক্যান্ডেল উঠাই নিই, নিচের ক্যান্ডেলটা আমি উঠাই নিলাম, উঠাই নিয়ে এখন আমি নিচের ক্যান্ডেলটা উঠে নিয়ে আমি উপর থেকে দুইটার মধ্যে উইক লাগাই দিচ্ছি। এখন কি নিচ থেকে ধরেন আর একটু বেশি দিয়ে দিলাম, জান। এখন এখানে কি হয়েছে? এখানেও আপনার M7 হয়ে গেছে। আমার সাইকোলজি বা আমি বোর্ডে যেভাবে সেন্টিমেন্টটা দিছি, মার্কেটটা দেখাইছি, এই সেন্টিমেন্ট বা ইয়া অনুযায়ী এখানে M7 হয়ে গেছে। কেমনে? কারণ ক্যান্ডেল গুলো এখানে প্রেসার ক্যান্ডেল দেখতেছেন, সেলারদের স্টেবিলিটি দেখতেছেন, কিন্তু তারপরে এখান থেকে রিভার্সাল আসবে। কেন আসবে? কারণ ক্যান্ডেল গুলো দেখেন মার্কেটের সাইকোলজি অনুযায়ী অলরেডি তো প্রাইস মোটামুটি হিটিং করছে, কিন্তু ক্যান্ডেল গুলো কিন্তু ডাবল কাজ করে করে আসতে হইতেছে। বায়াররা হ্যাঁ, ঢুকে যাচ্ছে, বায়ারদেরকে খেয়ে খেয়ে বডি বানাইতে হইতেছে। তার মানে ক্যান্ডেল বিহেভিয়ারের যে আমাদের প্রথম ক্লাসটা ছিল, ওইটাকে আমি এই জন্য এখান থেকে অ্যাড করাই নিছি, যেহেতু M7টা আপনাদের ধরতে সুবিধা হয়। আমি কয়বার বলছি যে স্টেবিলিটিতে থাকলে এখান থেকে M7 হবে, স্টেবিলিটিতে থাকবে ওইখান থেকে রিভার্সাল আসবে। তার মানে এখন এখানে সেলারদের কি স্টেবিলিটি নাই? এই যে দুইটা ক্যান্ডেল দেখতেছেন, এখানে কি সেলারদের স্টেবিলিটি নাই? আছে। এখানে স্টেবিলিটি থাকা সত্ত্বেও আমরা M7টা কেমনে ধরছি? এই যে ভাইয়া কাজ বেশি করে করে আসতেছে। কাজ বেশি করে করে আসছে, কাজ বেশি করছে, ওইটা ঠিক আছে, কিন্তু মার্কেটটা সেন্টিমেন্ট অনুযায়ী এই মার্কেটে এই সেলাররা বেশি প্রাইস হিটিং করে ফেলছে, বেশি কাজ করে ফেলছে, এই জন্য আমরা এখান থেকে ধরছি। অন্য মার্কেটে গেলে হয়তো এখান থেকে আরো ধরেন এই দুইটা ক্যান্ডেল পরে আরো দুইটা ক্যান্ডেল আসতে পারে। আমি এখানে এই জন্য শিওর দিয়ে উল্টা পাল্টা কোনো কথা বা উল্টা পাল্টা কোনো নলেজ আমি আপনাদেরকে দিতে পারবো না, দুঃখিত। আমি যেটা সত্য, যেটা নিয়ে আপনারা কাজ করলে আপনারা 100% সফল হবেন, আমি ওইটাই বলবো। ঠিক আছে, আমি যে মার্কেটটা দিচ্ছি এই মার্কেটের সাইকোলজি অনুযায়ী এখানে M7 হয়ে গেছে। এখন আমি যে বোর্ডে আপনাদেরকে যে ক্যান্ডেল গুলো আঁকাইছি বা যে সেন্টিমেন্টটা আঁকাইছি, এটা অনুযায়ী এখানে সেলারদের M7 হয়েছে। কেন হয়েছে? দুইটা ক্যান্ডেলের মাধ্যমে হয়ে গেছে, স্টেবিলিটি আছে, তারপরেও হয়ে গেছে। এখান থেকে কি বাইং চলে আসবে, দুইটা ক্যান্ডেল তারপরে এখান থেকে চলে আসবে। কেন? কারণ ক্যান্ডেল গুলা দুইটা কাজ করে করে আসতেছে, মার্কেটটা সাইকোলজি অনুযায়ী প্রাইসও হিটিং করে ফেলছে, তাই না? এখন আমি ক্লাসটা অফ করতেছি, সবাই আমি লিংক দিচ্ছি গুগল মিটের, সবাই একটু গুগল মিটে আসেন তো, দেখি এটা কি হয়। ভাই একটা কথা ছিল, হ্যাঁ বলেন। তাহলে ভাইয়া এখানে কথা হচ্ছে যে সেন্টিমেন্টে মানে কতটুকু প্রাইস হিট করছে এবং সেন্টিমেন্টের কাছাকাছি গেছে কিনা M7 এর ক্যান্ডেল গুলা, এটা একটা প্রথম ইস্যু দেখবো।